আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। চাঁদপুর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি ও পথসভায় এসব কথা বলেন সরকার প্রধান। ফরিদ ভূঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। এগিয়ে চলছে একটি লাল সবুজের গাড়ি, আর সেই গাড়ি ঘিরে পথে পথে আছড়ে পড়ছে মানুষের উত্তাল জোয়ার। জনতার অভিবাদন গ্রহণ করতে করতে কেন্দ্র থেকে প্রান্তে ছুটছেন এক স্বপ্নচারী সরকার প্রধান। সড়ক পথে দীর্ঘ ভ্রমণ পেরিয়ে প্রধানমন্ত্রী যখন চাঁদপুর সরকারি কলেজ মাঠে, তখন পড়ন্ত বিকেলে মানুষের ঢেউ আছড়ে পড়ে চতুর্পাশে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি 20 জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ করে এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার, এতে কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। তারেক রহমান বলেন, বাইরে থেকে এসে কেউ দেশের উন্নয়ন করে দেবে না, দেশের জনগণকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। 3 মাস অতিক্রম করছে বিএনপি সরকার। ক্ষমতা গ্রহণের 180 দিনের কর্মপরিকল্পনার মধ্যে অর্ধেকটা শেষ হয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগই শুরু করেছে সরকার। আগামী দিনে শুধু কেন্দ্রে নয়, প্রান্তিক জনগোষ্ঠী এবং অঞ্চল ভিত্তিক উন্নয়ন চায় বিএনপি, এমনটাই চাঁদপুরের জনসভায় বললেন তারেক রহমান। কৃষি জাগরণের পালে হাওয়া লাগাতে যে খালে কোদাল চালিয়েছিলেন পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ 48 বছরের ব্যবধান ঘুচিয়ে সেই খালের প্রাণ ফেরাতে ফের কোদাল চালালেন পুত্র তারেক রহমানও। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের খোর্দখাল এবং চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, যার সুফল ছড়াবে দেশে। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এর আগে কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের দুর্নীতি লুণ্ঠনে দেশের অর্থনীতি সংকটে রয়েছে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এ সময় কুমিল্লা ও চাঁদপুরবাসীর বেশ কিছু প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাঁদপুর। বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদের দাবি আদায় না হলে রাজপথে দাবি আদায় করা হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের দেখানো পথে হাঁটলে তাদের পরিণতি একই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজশাহী মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। রাজশাহী থেকে সমসাজুর পাঠনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে এই বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট।
শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হবার আগেই বিভাগের 8 জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ মাঠ সহ আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা সব জায়গায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে দাবি আদায়ে সংসদে কাজ না হলে রাজপথে নামার ঘোষণা দেন। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। বিএনপির বিরুদ্ধে নিজেদের নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পদ্মার পানির ন্যায্য হিস্যা, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। সমাবেশে এলডিপি চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই, মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব দেখে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির সভাপতিত্বে সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও 8 জেলার নেতারা বক্তব্য রাখেন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে এবং এর উপরই বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করছে বলে স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নেন ভূ রাজনীতি, পানি সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অভিন্ন নদীতে ভারতের ব্যারেজ নির্মাণ পানির গতিপথে বাধা, একপাক্ষিক ও অনৈতিক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। চাপ অব্যাহত রেখে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলেছেন তারা। নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্ধ করে দেন, দিকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি, তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। পদ্মা ও তিস্তায় পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারার জন্য আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে হবে। সরকারের জনমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার এসে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তারা বলেন, কেবল গঙ্গা তিস্তা নয়, সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগতের ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
তালা ঝুলিয়ে দিয়েছেন প্রক্টর কার্যালয়। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন প্রক্টোরিয়াল বডির সদস্যদের। প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা হয়েছে, কিন্তু ঘটনার 4 দিন পরও শনাক্ত হয়নি অভিযুক্ত বহিরাগত। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের প্রকাশিত ছবি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু। এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানিয়েছেন, ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। যিনি অপরাধ করেনি তাকে জোর করে যেমন আমরা শাস্তি দিতে চাই না, তেমনি ভাবে যিনি অপরাধী কোনোভাবেই কারো প্রভাবে আমরা অপরাধের দায় মুক্তি দিতে চাই না। এই বিষয়টি এনশিওর করার জন্য আমরা চাই জাহাঙ্গীরনগরের অংশীজন সবাই আমাদের সহযোগিতা করবে। জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে 12 জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি ও আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারী সমাজে তীব্র অসন্তোষ সৃষ্টি হবে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালিক বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত 11 বছর ধরে নতুন পে স্কেল থেকে বঞ্চিত, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মৌন মিছিল করেন সরকারি কর্মচারীরা। দীর্ঘ 11টা বছর আমাদের দাবির কথা আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের কাছে আর কোনো দাবি বা বলার মতো নতুন করে যে আপনাদের কাছে বলবো সেই ভাষাটা আসলে আমাদের কাছে নেই। আমরা আজকে ভাষালেজ হয়ে গেছি। তাই তো আজকে আমরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল আয়োজন করতে বাধ্য হয়েছি। এই নীরব প্রতিবাদের মাধ্যমে, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে বুঝিয়েছি যে আমরা কষ্টে আছি। আমরা দীর্ঘ 11 বছর আমাদের বেতন বৃদ্ধি নেই। দীর্ঘ 11 বছরে 2টি পে স্কেল হওয়ার কথা ছিল, আমরা একটিও পাইনি। দীর্ঘ 11 বছরে 1 টাকাও বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে আকাশচুম্বী। 1.5 যুগ জমে থাকা পাহাড়সম বাধা বাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নতুন সরকারের কাঁধে। সেই সব চ্যালেঞ্জ সামলে নিতে এরই মধ্যে কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এসব সিদ্ধান্তে স্বপ্ন দেখতে শুরু করেছেন বিভিন্ন এলাকার মানুষ, যার মধ্যে বরিশাল ভোলা সেতু এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের সাহসী সিদ্ধান্ত অন্যতম। তবে দুর্বল আর্থিক কাঠামো এবং বিনিয়োগ স্থবিরতা যেন অগ্রযাত্রা আটকে দিতে না পারে, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কল্পনায় দৃশ্যমান একটা ছবি, রাজবাড়ির পাংশা থেকে পাবনার সুজানগর, পদ্মা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে তিস্তা ব্যারেজের মতো স্থাপনা, যে স্থাপনার ছবিতে পদ্মা পাড়ের মানুষেরা অনুভব করেন দীর্ঘদিনের স্বপ্নের এক সুখগাথা। সেই স্বপ্ন ছবি এবার বাস্তবতার প্রায় কাছাকাছি। তারেক রহমানের সরকার হাঁটতে শুরু করেছে পদ্মা ব্যারেজের মতো মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে। প্রায় 35,000 কোটি টাকার এই মেগা প্রকল্প অনুমোদন করেছে একনেক। পদ্মা ব্যারাজ এটা একটা বড় প্রকল্প, 34,000 কোটি টাকা করলো। তো মোটামুটি সব দিক থেকেই সরকার যতগুলো ইশতেহার দিয়েছে, আমরা একের পর এক সরকার একের পর এক সবগুলো বাস্তবায়ন করছে। এই যে ওয়াদা পূরণের রাজনীতি, এটাই তো হচ্ছে সবচেয়ে সাহসের। কারণ এই সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন আমরা এমন একটা অবস্থায় এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে যখন ভঙ্গুর অর্থনীতি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাবাসীর ভরসা নৌপথ। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বরিশাল ভোলা সেতু এবার বাস্তব হতে চলেছে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই সেতু পদ্মা সেতুর চেয়েও 4 কিলোমিটার দীর্ঘ, কিন্তু খরচ মাত্র 1/3। আগে আমরা দেখেছি মেগা প্রকল্পের নামে হচ্ছে মেগা দুর্নীতি, 1 টাকার কাজ 100 টাকা। এই মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির যে রাজত্ব, যে লুটের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা করবে না। এখন জনগণের জন্য যদি প্রয়োজন হয়,
সেটা বড় হলে বড় হবে, ছোট হলে ছোট হবে, মাঝারি হলে মাঝারি হবে। এসব প্রকল্পকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জও চোখে পড়ছে তাদের। রাজস্বের ঘাটতি আছে এবং একই সঙ্গে আমাদের যে এলটিসি গ্র্যাজুয়েশন কথাবার্তা হচ্ছে, যদি সেটা হয়েই যায় তাহলে সেক্ষেত্রে অর্থায়নেও সমস্যা হবে। কিন্তু তারপরেও সরকার এই ঝুঁকিটা নিচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করে। তো সুতরাং আমি মনে করি যে এটা ইতিবাচক এবং একই সঙ্গে এটার অর্থায়নটা যাতে দেশের মধ্যে থেকে করা সম্ভব হয়, মানে আমরা যাতে রাজস্ব আহরণের মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি। তো সেই বিষয়ে আমার মনে হয় যে সরকার এখন পরিকল্পনা করতে হবে। এই বিশেষজ্ঞ মনে করেন সরকারের 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে চ্যালেঞ্জগুলো সফলতায় রূপ নিতে পারে। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গ। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 7 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামী 17 মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 18 মে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের পর 19 মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। 19 মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এরপর 20 ও 21 মে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়েছে 21 ও 22 বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিকে আগামী 23 মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। পাশাপাশি 25 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর পোস্টাল বা ই ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত 12টা পর্যন্ত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাউদ্দিন বলেন, সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসায় তিনি অবস্থান করছেন এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিষয়ে আর কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করে আত্মগোপনে ছিলেন মোহাম্মদ হাসিবুর। প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা জাল জালিয়াতির মাধ্যমে 26টি গার্মেন্টস প্রতিষ্ঠানকে ভুয়া ঋণের ফাঁদে ফেলেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিকরা। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে গার্মেন্টস মালিকরা এমন অভিযোগ করেন। ঋণের আবেদন না করা সত্ত্বেও জোরপূর্বক তাদের উপর বিপুল পরিমাণ ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন পোশাক শিল্প মালিকরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। তাদের প্রতিষ্ঠানের যেসব ব্যাংক ঋণ রয়েছে ব্যবসায়িক কার্যক্রম চালু রেখে তা পরিশোধে আগ্রহ প্রকাশ করে ভুক্তভোগী শিল্প মালিকরা ভুয়া ঋণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। লিভার ট্রান্সপ্লান্ট সুবিধা না থাকা সত্ত্বেও চিকিৎসার নামে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে তার মেয়ে কারিনা কায়সারকে প্রায় 1 সপ্তাহ আইসিইউতে রাখা হয়। তিনি বলছেন, এভারকেয়ারের সময়ক্ষেপণের কারণেই বাঁচানো যায়নি কারিনাকে। আবির আহমেদের রিপোর্ট। আমার কিন্তু অ্যানিমিয়া আছে, সো আমি অনেক হেভি মেডিকেশনে থাকি। ক্যামেরার সামনে যতটা প্রাণবন্ত ছিলেন, নিজের ঘরে ঠিক ততটাই স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কিন্তু সেই ঘরেই এখন শুধুই নীরবতা। বিছানায় পড়ে আছে তার প্রিয় ল্যাপটপ। ঘরের প্রতিটি জিনিস যেন বলছে এই মানুষটা একটু আগেই ছিলেন। ছিল স্বপ্ন, ছিল ব্যস্ততা, ছিল নতুন গল্প বলার পরিকল্পনা। অদম্য কারিনা তার অভিনয় আর শিল্পকর্মের মতো দেশমুক্তির আন্দোলনেও ছিলেন উজ্জ্বল। জুলাই গণঅভ্যুত্থানে তার পদচারণা অনেকের অনুপ্রেরণার কারণও ছিল। প্রাণোচ্ছল কারিনার জীবনে হঠাৎই ছন্দপতন ঘটে। মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে ফুসফুসের চিকিৎসা শুরু হয়, পাশাপাশি ছিল লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও।
কিন্তু সেই সুযোগ আর পাওয়া গেল না। আশ্চর্য হয়ে গেছে, যেখানে এভারকেয়ার প্রথম দিন যখন টেস্ট করার পরে যে এটা হেপাটাইটিস এ হয়েছে, তখনই তাদের উচিত ছিল বলা যে কাসার সাহেব এখানে হেপাটাইটিস এর চিকিৎসা বাংলাদেশে হয় না, কারণ এটাতে লিভার ড্যামেজ হয়ে যায়। থার্ড ডে থেকে মানে আইসিতে কি জানি ঘুমের ওষুধ দিল, আর উঠতে পারে না, খালি এরকম করে। আর লাস্ট 3 দিন তো একদম টোটাল ঘুমের মধ্যে ওভারডোজ দিয়ে দিয়েছে ঘুমের ওষুধ, যেটা এলো ইন্ডিয়ান ডাক্তাররা বলল। কলিজার টুকরা মেয়েকে হারিয়ে বারবার ভেঙে পড়ছিলেন বাবা কায়সার হামিদ। অভিযোগ করছিলেন চিকিৎসা নিয়েও। আইসিইউতে নিল, আইসিইউতে নিয়ে তারা যে অক্সিজেন দিছে, তার ভিতরে যে কফ জমছে, যেটা ইন্ডিয়ান ডাক্তার বলল যে কফটা যদি ওখান থেকে রিমুভ করতে পারতো তাহলে লাঞ্চ এতটা এফেক্টিভ হইতো না। রোববার দেশে আনা হবে কারিনার মরদেহ। জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদ বানানোর জন্য বাবার কেনা জমিতে দাফন করা হবে তাকে। এই পৃথিবীতে আমার সাথে এই লাস্ট কথাটাই তার এটাই হয়েছে যে আবু আমারে খুলে দাও হাতের বাঁধন, আর আমার পানি দাও। এই 2 লাখ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে অন্তত 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএসবি গ্লোবাল প্রতিষ্ঠানের চেয়ারম্যান খায়রুল বাশারের বিরুদ্ধে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাইরে যেতে চাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় ভুক্তভোগীরা কিভাবে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তার বিস্তারিত তুলে ধরেন। বলেন, টাকা ফেরত চাইলেই সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা খায়রুল বাশার সহ প্রতারক চক্রের সকলকে আইনের আওতায় আনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া সহ 5 দফা দাবি জানান। কিশোরগঞ্জে আকিজ অ্যাগ্রো ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আধুনিক মৎস্য প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নের রামাদিয়া গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী ও আকিজ মনোয়ারা ট্রাস্টের চেয়ারপারসন উম্মি মনোয়ারা বেগম। বাংলাদেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ও চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে একটি আধুনিক মৎস্য প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের সিইও জহুরুল আলম, বিজনেস হেড মোহাম্মদ ফারুক আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে শিল্পায়ন ও শ্রমবাজারে নারীর আনুষ্ঠানিক অংশগ্রহণ কমে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকেলে রাজধানীর গুলশানে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নই হচ্ছে উন্নয়নের পরিমাপক। নারীর সাফল্য দেশের সাফল্যের সাথে এক সূত্রে গাঁথা। সরকার নারীকে মূল স্রোতে আনতে পদক্ষেপ নেবে বলে জানান ডক্টর তিতুমির। নারী উদ্যোক্তা বাড়াতে আগামীতে নতুন এসএমই নীতিমালা সংশোধন করার আশ্বাস দেন উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কোরবানিকে ঘিরে হবিগঞ্জের খামারিদের ব্যস্ততা এখন তুঙ্গে। বছরের পর বছর ভালোবাসা, যত্ন আর পরিশ্রমে গড়ে তোলা গরু বিক্রির অপেক্ষায় তারা। তবে পশুখাদ্যের বাড়তি দাম ও বাজার সিন্ডিকেট নিয়ে শঙ্কা থাকলেও বিদেশি গরু না এলে লাভের আশা দেখছেন খামারিরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। প্রতিটি গরুর সঙ্গে জড়িয়ে থাকে এক একটি পরিবারের হাসি, কান্না আর কঠোর পরিশ্রম। আর সেই ভালোবাসা, যত্ন আর ত্যাগের ফলেই প্রতি বছর কোরবানির জন্য প্রস্তুত হয় লাখ লাখ গরু। যেখানে শুধু ব্যবসা নয়, মিশে থাকে মানুষের হৃদয়ের আবেগ, আত্মত্যাগ আর বিশ্বাসের গল্প। এগুলো অনেক যত্ন করে লালন পালন করে বড় করছি, এখন এগুলো বেচবো। এখন খুব মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে। এগুলো হচ্ছে আমার একটু আবেগ বেশি, ছোটবেলার থেকেই নয়, মানে খামারের প্রতি একটু বেশি কেনা ছিল। পানি সম্পদ দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় খামারির সংখ্যা 1440 জন।
তাদের অভিযোগ, খাবারের উচ্চ মূল্যের কারণে গরু লালন পালনে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এছাড়া বাজার সিন্ডিকেটের কারণেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে বিদেশি গরু বাজারে না এলে এবার লাভের আশা করছেন খামারিরা। বাজারটা যে অবস্থা আছে, এটা কোনো vulnerable সিচুয়েশন আর্টিফিশিয়ালি তৈরি করা না হয়। বাইরের গরুগুলো যদি আসে তা আমরা খামারি হিসাবে যারা খুবই লসে থাকবে, ক্ষতিগ্রস্ত থাকবে। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা 46,050টি। এর বিপরীতে গরু, ছাগল ও মহিষ মিলিয়ে প্রস্তুত রয়েছে 50,135টি পশু। পশুর হাটগুলোতে নিয়মিত তদারকির জন্য 4টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া 103 কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ এবং সীমান্ত হাটকেন্দ্রিক কার্যক্রম ঠেকাতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চুনারগটে একটা অস্থায়ী বাজার ছিল এবং সীমান্তবর্তী এলাকায় ওই বাজারটা আপাতত এই সামনের কুরবানি রেখে এটা বন্ধ করা হয়েছে, যাতে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে আমাদের এই হবিগঞ্জে যাতে গবাদি পশু আসতে না পারে। এখনও কোরবানির পশুর হাট পুরোপুরি জমে ওঠেনি, তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বেচাকেনা বাড়বে বলে আশা খামারিদের। এনটিভি নিউজ ডেস্ক। সেঞ্চুরি করার চেয়ে স্কোর বোর্ডে রান যোগ করাটাই বড় দায়িত্ব ছিল বলে জানিয়েছেন লিটন দাস। সেখানে লোয়ার অর্ডারে ব্যাটাররা ভালো সঙ্গ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।